নাগরাকাটা হামলা নিয়ে মুখ খুলেন খগেন মুর্মু। কারা হামলা চালিয়েছিল সেদিন সিএনএক্স নাগরাকাটায় হামলা মুখ খুললেন এবার সাংসদ খগেন মুর্মু। তিনি বলছেন আমায় প্রাণে মারা ছক কষেছিল ওরা। খগেন মুর্মু তিনি এমনটাই জানিয়েছেন যারা হামলা চালিয়েছিল তারা তৃণমূলের লোক সাফ বা জানিয়েছেন, কারণ তিনি হাসপাতালে রয়েছেন। যথেষ্ট বিপদসংকুল পরিস্থিতি, এখনও পুরোপুরি বিপদ তার কাটেনি। তার যে এক্সরে রিপোর্ট, সেই এক্সরে রিপোর্টও যথেষ্ট চোয়ালে আঘাত রয়েছে। সঙ্গে এই মুহূর্তে যে বক্তব্যটি শোনানোর চেষ্টা করব খগেন মুর্মু সিএন এক্সক্লুসিভ যা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন আমায় প্রাণে মারা ছক কষেছিল ওরা। শোনাবো সাংসদের বক্তব্য। করে হামলা হয়েছে, আচ্ছা, সব তৃণমূল গুন্ডারা সব করেছে। আমি শঙ্কর ঘোষ দুজনের ওদের আমাদেরকে খুন করার প্ল্যান নিয়ে তারা ছিল, এবং ওরা সবাই বলছে আমরা টিএমসি বিজেপি এখানে কেউ থাকবেন না, আপনারা এখান থেকে যান, নাহলে খারাপ হবে। ধাক্কা মেরে আমাদের মারতে মারতে গাড়ি পর্যন্ত দৌড়ে আমরা বেঁচে যাই। গাড়ি ধরে যা খোলার চেষ্টা করে, তারপরে জানলার কাঁচ ভেঙে দেয়, পাথর ছুঁড়ে মারে, আঘাত হয়। যারা হামলা চালিয়েছিল তারা তৃণমূলের লোক, সরাসরি অভিযোগ করছেন সাংসদ খগেন মুর্মু। তিনি নাগরাকাটে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, যাদেরকে আক্রান্ত হামলার মুখে পড়তে হয়েছে। আমরা সে মার্ক করে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেফতার, সংখ্যাটা 5। একটু আলোচনার চেষ্টা করব আমরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ বাবু, স্বাগত আজকের এই আলোচনায়। তবে এই মুহূর্তে নমস্কার, কিন্তু যে বিষয়টা আমরা দেখলাম উত্তরবঙ্গের বিপর্যয়ের এই ছবি, তার মধ্যে যে ঘটনা, একজন সাংসদের আক্রান্ত হওয়ার ঘটনা, তাকে যেভাবে আঘাত, গলগল করে রক্ত, সঙ্গে বিধায়কের গাড়ি ভাঙচুর, সবটাই বাংলার মানুষ দেখেছে। তিনি এখনও সংকটজনক অবস্থায় রয়েছেন, কিন্তু তার মধ্যেও যেটুকু বলতে পারলেন তাতে পরিষ্কার একটা সিএনএ এক্সক্লুসিভ অভিযোগদের তার মুখে শোনা গেল ওরা আমায় মেরে ফেলতে চেয়েছিল, ওরা তৃণমূলের লোক। কি বলবেন প্রথমে এই অভিযোগ শুনে আপনার কি মনে হচ্ছে? প্রথমে মনে হয় যে ঘটনা ঘটেছে এটা গণতন্ত্রের পক্ষে দুঃখজনক। বিরোধী দলই হোক আর শাসক দলই হোক, তার অধিকার আছে, তার যে কনস্টিটিউয়েন্সি, তার যে এলাকা বা তিনি যে রাজ্যে থাকেন সেখানে এমন একটি প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যারা এই হামলা করলো, যারা প্রাণে মারতে চাই, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, যে রাজনৈতিক দলের হোক না কেন, তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায়। ইতিমধ্যে তুমি বললে এবং আমরা জানি সংবাদ মাধ্যমে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু গ্রেপ্তার করা নয়, গ্রেপ্তার করা তো একটা আইনগত পদ্ধতির অংশ, কিন্তু যে ঘটনাটা ঘটালো এখানে মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যে সুস্থ গণতন্ত্রের কথা বলি, সে গণতন্ত্রের শাসক থাকবে, বিরোধী থাকবে, কিন্তু বিরোধী দলের যদি বিধায়কদের পর এরকম আক্রমণ করা হয় সেটা কখনোই সুস্থ গণতন্ত্রের কাম্য নয়। তবে এটাও ভাবার সময় এসছে যে আজকে হঠাৎ করে তিনি গেলেন, তার নিজস্ব যে নেটওয়ার্ক, নিজস্ব যে লোকজন, তাদেরকেও সঙ্গে নিয়ে ওখানে যাওয়ার দরকার। এবং যারা চিহ্নিতকরণের কাজ, যে রাজনৈতিক দলের সদস্য হোক না কেন, তাদেরকে চিহ্নিতকরণ, তাদের রাজনৈতিক রং দেখার প্রয়োজন নেই। যিনি এই কাজ করেছেন, দুষ্কৃতির মতো কাজ, তিনি তো একদম নাগরিক নন, তাকে দুষ্কৃতি ছাড়া বলা যায় না। সুতরাং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। রাজনীতির ময়দানে রাজনীতি থাকবে, কিন্তু তার সঙ্গে ফিজিক্যালি অ্যাসাল্ট করা এবং মৃত্যুর মুখোমুখি পৌঁছে দেওয়া, যেটা কখনোই কাম্য নেই। বিশ্বজিৎ বাবু, একটা বিষয় আমরা দেখেছি, কারণ এই প্রশ্নটা সেদিন থেকে উঠছে, শুধু সেদিন নয়, আমি বলবো রাজনীতির আগে না, এই ধরনের ঘটনা যত ঘটেছে বারবার এই প্রশ্নটা উঠেছে। একজন জনপ্রতিনিধি যখনই তার উপর হামলা হয় তখন খুব স্বাভাবিকভাবে ঘুরে ফিরে সেই প্রশ্নটাই ঘুরপাক খায় যে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কার? এক্ষেত্রে এই প্রশ্নটা অত্যন্ত প্রাঞ্জল। না, দেখো, এর সঙ্গে আইন শৃঙ্খলা জড়িত। যখন একজন বিধায়ক যাচ্ছেন, নিশ্চয়ই তিনি আইন শৃঙ্খলার বিষয়টা জেনেই গেছেন, এবং সাধারণ মানুষ আক্রমণ করছে, তুমি একটা বলছো সাধারণ মানুষের নিরাপত্তা, আরেকটা সাধারণ মানুষ আক্রমণ করছে। এই দুই সাধারণ মানুষ কিন্তু এক নয়। সাধারণ মানুষের সঙ্গে রাজনীতির যোগ নেই, আর যে সাধারণ মানুষ আক্রমণ করছে তার সঙ্গে রাজনীতির যোগ আছে।
সুতরাং রাজনীতিকে সুস্থ পথে পরিচালিত করতে গেলে তার ইস্যু নিয়ে রাজনীতি হোক, কিন্তু আলাদা করে কিন্তু বিশ্বজিৎ বাবু, এটা কি একটা প্রশ্নের মতো নয়? যেভাবে অন্তত আমরা দেখেছি তার নিরাপত্তা রক্ষীরা ছিল, একজন সাংসদের নিরাপত্তা রক্ষী থাকবে, বিধায়কের নিরাপত্তা রক্ষী থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই নিরাপত্তার স্তর ভেদ করে যে হামলা চালানো হচ্ছে এ বাংলার বুকে, এই রাজনীতির ছবিটা তো বদলে যাচ্ছে। একদম বদলে যাচ্ছে শুধু নয়, দেখো যারা হামলা করলো তাদের নিশ্চয়ই কোনো রাজনৈতিক আশ্রয় আছে, তাদের নিশ্চয়ই কোনো ভরসা আছে। সেই রাজনৈতিক আশ্রয় বা ভরসা এটা থাকা উচিত নয়। সুতরাং এটা কখন বোঝা যাবে যে এই ধরনের কাজ দ্বিতীয়বার তারা করবে না? এই ঘটনা ঘটার পর যারা এই ঘটনা ঘটালেন তাদের যারা রাজনৈতিক উৎসাহদাতা, তারা কোনোভাবে তাদেরকে যাতে রক্ষা করার চেষ্টা না করে। তুমি দেখেছো যে শাসক দল সেই মুহূর্তে নিন্দা করেছে, তার বিরুদ্ধে অনেক কিছু বলেছে, কিন্তু সঙ্গে সঙ্গে নিন্দা করেছে। খালি মুখে নিন্দা করলে হবে না, তাদের আইনগত ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে না বাঁচানোর চেষ্টা করতে হবে। গণতন্ত্রে যেটা ঘটনা, যেটা কাম্য, সেটা হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা বাড়বে আর সাধারণ মানুষ নিরাপদ মনে করতে পারবে। নাহলে যে সাধারণ মানুষ আক্রমণ করছে সেই সাধারণ মানুষই একদিন নিরাপত্তাহীনতায় ভুগবে। একদম তাই। এবং আইন, নিরাপত্তা বা আইনের বেড়াজাল টপকে এই ধরনের ঘটনা, আমি বিশ্বজিৎ বাবু একটুখানি সঙ্গে থাকার কথা বলছি, কারণ কয়েকটা বক্তব্য আমরা পেয়েছি। কারণ এই ধরনের ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি শাসক বিরোধী তারা বারবার নানা ধরনের তরজায় জড়িয়েছে, নানা ধরনের বক্তব্য উঠে এসছে, গ্রেফতারের প্রসঙ্গ। এখনো পর্যন্ত যদিও 5 জন গ্রেফতার, কিন্তু আমরা একের পর এক প্রতিক্রিয়াও পেয়েছি। তৃণমূল নেতা আইনজীবী বৈষ্ণব চট্টোপাধ্যায়, তার প্রথম প্রতিক্রিয়া শোনাবো। যেটা প্রথমে আছে সেটাতে এফআইআর হয়, তারপরে যদি কেউ আলাদা চিন্তা করে বলে সেটাকে আমাদের আইনের ভাষায় আফটার থট বলে। যেটা হয়েছে সেটার বিরুদ্ধে, সেটার জন্য অ্যাকশন নেওয়া হয়েছে, আমরা নিন্দাও করেছি, অ্যারেস্টও হয়েছে। এবার ত্রিপুরাতে কেউ অ্যারেস্ট হয়নি, বেঙ্গলে, নর্থ বেঙ্গলে অ্যারেস্ট হয়েছে। এরপরে যদি উনি, এটা এখন সবটাই তো তদন্তের আওতায় আছে, উনি বলে দিলেই তো হবে না, তদন্ত তো হচ্ছে, তদন্তে যেটা উঠে আসবে। ওনাকে রেসপেক্ট দিয়ে মুখ্যমন্ত্রী সেখানে দেখাও করতে গেছিলেন। এরপরে যদি উনি এখন প্রথমে এফআইআর যা লেখা ছিল তার থেকে আবার ডেভিয়েট করে অন্য কিছু বলেন, সেটা তো আইন বিচার করবে। আমি বৈষ্ণব চট্টোপাধ্যায় বক্তব্য শোনালাম, পাশাপাশি আমি বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্যটাও শোনাবো। ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, এটা তো পরিকল্পিত ঘটনা ছিল। অতএব পরিকল্পিত ঘটনাতে স্বাভাবিকভাবেই যেটা খগেনদা অভিযোগ করছে তার যে কিছুটা সারবত্তা আছে এতে কোনো সন্দেহ নেই। একদম পরিকল্পিতভাবেই হামলা, কালীঘাট থেকে পুরো এই পরিকল্পনা গিয়েছে, যার জন্য পুলিশ প্রশাসন পুরোপুরি নীরব দর্শকের ভূমিকায় ছিল এবং একদল গুন্ডা মস্তানকে পুরোপুরি সাজিয়ে এনে তৃণমূল কংগ্রেসের সমস্ত সন্ত্রাসবাদী কার্যকর্তা তারা মিলে এটা পরিকল্পিতভাবে ঘটিয়েছে এবং খগেন মুর্মুকে হত্যা করার যে ছক ওখানে ছিল এতে কোনো সন্দেহ নেই। আমি গোটা বিষয় নিয়ে আরো একবার যাবো, বিশ্বজিৎ বাবু রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ বাবু, একটা জিনিস এই মুহূর্তে সত্যি খুব ভাবাচ্ছে বাংলার মানুষকে, কারণ তারা তার কিছুদিন পর আবারও ভোট দেবেন, গণতন্ত্রের অধিকার প্রয়োগ করবেন। এবার বিষয় হচ্ছে যে আমরা যদি জলপাইগুড়ির ক্ষেত্রে দেখি, নাগরাকাটায় সেখানে সাংসদ বিধায়কের উপর হামলার ঘটনায় যেরকম যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে, বিজেপির অভিযোগ যে পুলিশ লোক দেখানো বেশ কিছু গ্রেপ্তারি করেছে। কিন্তু অন্য ক্ষেত্রে যখন আবার আগরতলার ক্ষেত্রে দেখি, যেখানে ঢাকঢোল পিটিয়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হলো, সেক্ষেত্রে গ্রেপ্তারি নিয়েও প্রশ্ন উঠেছে। এবার প্রশ্ন হচ্ছে আমার এখানে আপনার কাছে, সেক্ষেত্রে বারবার এই গ্রেফতারি রাজনীতি, এই নিয়ে শাসক বিরোধী দুপক্ষেই বারবার কিন্তু একই আঙিনায় চলে এসেছেন। দেখো, যেভাবে এই নাগরাকাটার ঘটনায় আমি নিন্দা করলাম যারা আক্রমণ করেছে, ঠিক তেমন ভাবে আমি নিন্দা করছি ত্রিপুরার ঘটনায়, আগরতলার ঘটনায়। আগরতলায় যে ঘটনা ঘটানো হলো সেখানেও দেখো শাসক বিরোধীদের উপরে, অর্থাৎ প্রত্যেকটা শাসক চাইছে বিরোধী শূন্য করতে, যেটা গণতন্ত্রের পক্ষে একটা অশনি সংকেত। আর এই গ্রেপ্তার হচ্ছে সাময়িকভাবে পরিস্থিতি চাপা দেওয়ার জন্য। আবার অন্যদিক থেকে তুমি যদি দেখো যে আইনের শাসন যেখানে আছে তার প্রাথমিক ধাপ হচ্ছে গ্রেপ্তার। কিন্তু আমার বক্তব্য সাধারণ মানুষ হিসাবে যে একটা গ্রেপ্তারই সব সমস্যার সমাধান হয় না। সে শাস্তি পাচ্ছে কিনা, তথ্য প্রমাণ থাকছে কিনা,
পরবর্তীকালে সেই মামলা কতদূর যাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা দেখি বা সংবাদ মাধ্যম দেখে একটা ঘটনা ঘটার পরেই আবার আরেকটা ঘটনা চলে আসে, কিন্তু আমরা 5 দিন পরে ভুলে যাব যে নাগরাকাটায় কি হলো বা আগরতলায় কি হলো। শাসক এবং বিরোধী তারা যে গ্রেপ্তারের রাজনীতি করছে, আজকে নিন্দা তো তোমাকে আগরতলার কথা করতেই হবে। যেমন ভাবে তোমাকে নিন্দা করতে হবে নাগরাকাটার ঘটনায়, তেমন ভাবে নিন্দা করতে হবে আগরতলার ঘটনায়। কোনোটাই সুস্থ গণতন্ত্রের ক্ষেত্রে এবং ভারতবর্ষের বৃহৎ এবং সফল গণতন্ত্রের ক্ষেত্রে কাম্য নয়। বিশ্বজিৎবাবু, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই খুব স্বাভাবিকভাবে যে একটা ভোটমুখী বঙ্গের চেহারা আসতে চলেছে খুব তাড়াতাড়ি, কারণ ইতিমধ্যে এসআর এর প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। ভোট কবে হয়তো অত কিছুদিন পর দিন ঘন্টা আমরা জানতে পারবো, কিন্তু বিষয় হচ্ছে এই বঙ্গের রাজনীতির সমীকরণটা অনেক দিন ধরে সত্যি অন্য খাতে বইছে বলে বিভিন্ন ক্ষেত্রে শাসক বিরোধী তারা দুপক্ষে বারবার দাবি করে। কিন্তু বিষয় হচ্ছে একজন সাংসদ তিনি গেলেন ত্রাণ বিলি করতে, তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছেন, বিধায়ক গেলেন তাদের গাড়ির কাঁচ, তাদেরকে এক প্রকার পালিয়ে আসতে হচ্ছে। এই ময়দান ছেড়ে পালিয়ে আসার যে ঘটনা, এটা তো গণতন্ত্রের এই ছবিটা, এটা কি দিনকে দিন সাধারণ মানুষের কাছে একটা ঠিক বার্তা যাচ্ছে? ঠিক বার্তা যাচ্ছে না। দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে সঠিক বার্তা যাচ্ছে না যেমন ঠিক, তার পাশাপাশি সাংগঠনিক দিক থেকে অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল বা বিধায়ক যখন নির্বাচিত হচ্ছেন, সাংগঠনিকভাবে তার এলাকায় জনসংযোগ বাড়ানো এবং মানুষের প্রত্যেকের প্রয়োজনে থাকা, অর্থাৎ ভুল বোঝানোর সুযোগ যাতে না থাকে। দেখুন, রাজনীতিতে শাসক বিরোধী থাকবে, যে কোনো কেন্দ্রে বিধানসভায় কেউ জিতবে কেউ বিরোধী থাকবে, কিন্তু তারপরে পরবর্তী অনবরত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তাদের সুখ দুঃখে থাকতে হয়। গণতন্ত্র তখনই সার্থক হবে দুঃখে সাধারণ মানুষের পাশে বিধায়করা থাকবেন এবং যে কোনো প্রয়োজনে পৌঁছে যাবেন, তাদেরকে ওয়েলকাম করবে। আজকের যে ছবি আমরা দেখছি সেটা কিন্তু যথার্থ ছবি নয় এবং মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা কমছে দিন দিন। এবং গণতন্ত্রের এই আইনটা অনেকটা স্বচ্ছ থাকবে, এটা অন্তত বাংলার মানুষ আশা করে, কারণ কিছুদিন পর অন্তত তারা সেই গণতন্ত্রের অধিকারই প্রয়োগ করতে যাবে। বিশ্বজিৎ বাবু, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাবো। আপাতভাবে অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ বসু আমাদের সঙ্গে। থাকছে আবারও গুরুত্বপূর্ণ খবর, একাধিক আপডেট।